কিছু সম্পর্ক থাকে যেগুলো সময়ের সঙ্গে পুরনো হয় কিন্তু ফিকে হয় না, বরং একটা ছবি, একটা স্মৃতি কিংবা হঠাৎ কোনো নীরব সন্ধ্যা সবকিছু আবার মনে করিয়ে দেয় সেই মানুষটাকে। জীবন কখন যে আমাদের এমন এক মোড়ে দাঁড় করিয়ে দেয় যেখানে ভালোবাসা, স্মৃতি আর কিছু অজানা প্রশ্ন একসাথে মিশে যায়, তা আমরা নিজেরাও বুঝতে পারি না। আজকের গল্পটা ঠিক তেমনই। তাহান টেলস অফ বেঙ্গল নিবেদিত ভালোবাসা, সম্পর্ক আর জীবনের এক অদ্ভুত মোড়ের গল্প সংযুক্তা সিংহ রায়ের লেখা অযোগ্য। আজকের গল্প পাঠে আমি রূপম, বিভিন্ন চরিত্রে দিব্যেন্দু, কাব্যশ্রী, দেবস্মিতা, বাপি, দুর্বা, অভিক, বর্ণালী ও রনিতা। সাউন্ড ডিজাইনে দেবদত্ত রায়। চলুন শুরু করা যাক আজকের গল্প অযোগ্য। দাদা ভাই, দাদা ভাই। রিনির গলার স্বর শুনতে পেয়ে একটু উঠে বসল আয়ান। রিনি ঘরে ঢুকে বলল, এই দাদা ভাই, চা খাবি? না। কটা বাজে রে? 7:30। সবাই চলে গেছে? হ্যাঁ। তোরাও তো চলে যেতে পারতিস, শুধু শুধু। আরে সৌমই বলছিল আমাকে কটা দিন থেকে যেতে। আরে না না, আমার কোনো অসুবিধা হবে না। সব কাজকর্ম ফেলে কি এখানে বসে থাকবি? আচ্ছা ঠিক আছে, সে না হয় কাল চলে যাব, কিন্তু তোর কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ফোন করবি। হ্যাঁ, সে তো করবই। রিনি আয়ানের কাকার মেয়ে। আয়ানের থেকে প্রায় বছর 7 ছোট সে। ছোট থেকেই দাদা ভাইয়ের ন্যাওটা রিনি, আর আয়ানও খুব ভালোবাসে রিনিকে। সেদিন রাতের ঘটনার পর আয়ান সর্বপ্রথম ফোনটা রিনিকেই করেছিল। 5 বছরের প্রেমের পর 8 মাসের সংসার রিনির। চাকরির সূত্রে দিল্লিতে থাকাকালীন সৌম্যর সঙ্গে পরিচয় ও তারপর প্রেম হয়েছিল ওদের। তারপর কলকাতায় শিফট করে বিয়ে করেছে ওরা। রিনির বর মানে সৌম্য বেশ ভালো ছেলে। আজও সকাল থেকে সমস্তটা ওরা দুজনেই সামলেছে। সেদিন রাতের পর থেকে আয়ানের শরীর ও মন যেন অসাড় হয়ে গেছে। এই সমস্ত ঘটনার মাঝে মনটা বারবার ফিরে যাচ্ছে সেই 15 বছর আগে। জানালার পাশের চেয়ারটায় এসে বসল আয়ান। বিছানার পাশে টেবিলে রাখা ছবিটার দিকে তাকাতেই বুকটা চিনচিন করে উঠল। ছবিটা আজ থেকে 12 বছর আগের। দিনটা ছিল 22শে নভেম্বর, আয়ান আর শৈরিতির বিয়ের দিন। সিঁদুর দানের পর লজ্জাবস্ত্র সরিয়ে যখন আয়ানের দিকে তাকিয়ে হেসেছিল শৈরিতি, ঠিক সেই সময় তোলা ছবি। বিয়ের সমস্ত ছবির মধ্যে এই ছবিটা ছিল শৈরিতির সবচেয়ে প্রিয়। ছবিটার মধ্যে শৈরিতির সিঁদুরে রাঙা লজ্জামাখা মুখটা জ্বলজ্বল করছে। বরাবরের সুন্দরী শৈরিতি সেই দিন যেন সমস্ত সৌন্দর্যের ঊর্ধ্বে চলে গিয়েছিল। আয়ান এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারেনি। এইভাবে আয়ানকে তাকাতে দেখে শৈরিতি লজ্জায় লাল হয়ে গেছিল। পরে অবশ্য আয়ান জিজ্ঞাসা করেছিল যে, এই এত লজ্জা পাওয়ার কি আছে? অন্য সময় তো এমন করে তাকাস যেন ভস্ম করে দিবি, আর বিয়ের দিন ওহ, সে কি লজ্জা বাবা। অমন বউ সাজলে সবারই একটু লজ্জা লাগে। অত লোকের মধ্যে তুই ওরকম ফ্যাল করে তাকিয়েছিলিস যে, তার বেলা বুঝি কিছু নয়? সেই সব দিনের কথা ভাবলে নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। কিন্তু তারপরেই যখন মনে হয় ছবির মধ্যে যে মানুষটার হাসি মুখটা ঝলমল করছে, আজ প্রায় 12টা দিন কেটে গেল, সেই মানুষটাই আর নেই। ভাবলেই বুকটা কেঁপে ওঠে। কাল শ্রাদ্ধের সময় শৈরিতির ছবিতে মালা পরাতে গিয়ে থমকে গিয়েছিল আয়ান, যার গলায় একদিন ভালোবেসে লাল গোলাপের মালা পরিয়েছিল,
আজ তার ছবিতেই রজনীগন্ধার মালা পরানোটা কি এতই সোজা? সেদিন রাত যখন 9:30, আয়ান নিজের মনে বসে কাজ করছিল। সামনে ল্যাপটপ খোলা। হঠাৎ ফোনটা বেজে উঠল। আয়ান ফোনটা রিসিভ করতেই ও প্রান্ত থেকে একজন বলে উঠল, হ্যালো, আয়ান চ্যাটার্জি, ডাক্তার শৈলীতি চ্যাটার্জির হাজবেন্ড বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি, বলুন। মানিকতলা থানা থেকে বলছি। ম্যাডামের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি সম্ভবত চেম্বার করে ফিরছিলেন। হ্যাঁ হ্যাঁ আপনি ইমিডিয়েটলি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আয়ান তড়ি ঘড়ি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। হসপিটালে গিয়ে জানতে পারল অ্যাক্সিডেন্টের কয়েক মিনিটের মধ্যেই শৈলীতি মারা গেছে। আয়ান বিশ্বাসই করতে পারছিল না যে শৈলীতি এভাবে সব ছেড়ে চলে গেছে। হঠাৎ করেই চারপাশটা কেমন শূন্য হয়ে গেল। শৈলীতির ছবির দিকে তাকালেই, ওই হাসি মাখা মুখটা দেখলেই মনে হয় জীবনের মাত্র কটা মুহূর্তই একসাথে কাটানো হলো, আরো কত শত মুহূর্ত কাটানো বাকি রয়ে গেল। এই তো সেদিন দেখা হলো, আর এর মধ্যে অয়নকে একা করে দিয়ে চলে গেল। আয়ানের আজও মনে পড়ে শৈলীতিকে প্রথম দেখার দিনটা। তখন আয়ান বিটেক করছে। আয়ানের একদিন শপিং মলে দেখা হয় নীলাভর সঙ্গে। সেদিন নীলাভর গার্লফ্রেন্ড দিত্রার সঙ্গে আলাপ হয়েছিল। তারপর কয়েকদিন পরে নীলাভর ফোন আসে। দিত্রার জন্মদিন উপলক্ষে আয়ানকে ইনভাইট করে দিত্রা আর নীলাভ। দিত্রা বারবার বলেছিল আয়ান যেন অবশ্যই যায়। 2রা ফেব্রুয়ারি, দিনটা আজও ভোলেনি আয়ান। সেদিন প্রথম দেখেছিল শৈলীতিকে। আয়ান দিত্রার বাড়িতে সোফায় বসেছিল। হঠাৎ দরজা খুলে ধপধপে সাদা গ্রাউন পরা একটা মেয়ে ভিতরে ঢুকে এলো। দিত্রা ছুটে গিয়ে কথা বলতে শুরু করলো। আয়ান বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটার দিকে। দিত্রার সঙ্গে মেয়েটার কথোপকথন শুনে আয়ান জানতে পারল মেয়েটার নাম শৈলীতি। কেক কাটিংয়ের পর সবাই বসে আড্ডা দিচ্ছিল। তার মাঝেই দিত্রা একবার আয়ানের পরিচয় করিয়েছিল শৈলীতির সঙ্গে। শৈলীতি ভীষণ শান্ত স্বভাবের। হাই হ্যালো ছাড়া কারোর সঙ্গে সেভাবে কথাই বলল না। যে 2-4 জনের সঙ্গে হই হুল্লোড় করছিল তারা সম্ভবত একেবারে ছোট্টবেলার বন্ধু। আড্ডা যখন প্রায় জমে উঠেছে তখন নীলাভ বলে উঠল, একটা গেম খেলা যায়, কি বলিস? হ্যাঁ, হোক 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 হোক। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার মতো বোতল ঘোরানো হবে। যে দুজনের ডিরেকশনে বোতল থেমে যাবে তাদের একটা টপিক দেওয়া হবে, সেটা নিয়ে দুজনের মতামত বলবে দুজন। যতক্ষণ সম্ভব একে অপরের সঙ্গে ডিবেট করে যাবে। তবে হ্যাঁ, মারপিট পর্যন্ত ব্যাপারটা এগোনোর আগেই কিন্তু থামিয়ে দেওয়া হবে। লাস্ট অবধি যে উইনার হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। পাশ থেকে দিত্রার এক বন্ধু কোয়েল বলে উঠল, কি উপহার গো নীলাভদা? কি আবার, দিৎসার কাঁসরের মতো গলার গান। যে উইনার হবে শুধু সেই শুনতে পাবে। ও, আমার কাঁসরের মতো গলা, তাই তো? তুই কোথাকার কিশোর কুমার? হ্যাঁ, আরে আমি তো জাস্ট মজা করলাম ডার্লিং। থাক, ঢং না করে খেলাটা এবার শুরু কর। নীলাভ বোতল ঘুরিয়ে খেলাটা শুরু করলো। শুরুতেই দিত্রার 2 বন্ধু কোয়েল আর সৌরিনের মধ্যে সিনেমা নিয়ে ডিবেট হলো। কোয়েল জিতে গেল আর সৌরিন হারান হারল। তারপর আবার খেলা চলতে থাকলো। এবার নীলাভ আর দিত্রার মধ্যে ভালোবাসা টপিকের উপর ডিবেট শুরু হলো। খেলাটা খেলার ছলে শুরু হলেও সবাই এবার বেশ সিরিয়াস হয়ে গেছে। প্রথম দিকে হেসে খেলে খেলাটা শুরু করলেও তারপরেই সবার মধ্যে জিততে হবে টাইপের মনোভাব। কিন্তু এই ডিবেটের কোনো নিয়মবালাই নেই, রীতিমতো ঝগড়ায় পরিণত হচ্ছে শেষ অবধি। নীলাভ তো একবার হাসতে হাসতে বলেই বসলো, এই খেলা খেলতে গিয়ে শেষে একে অপরের সঙ্গে মুখ দেখা দেখি না বন্ধ হয়ে যায়।
তারপর 15 মিনিট ধরে নীলাভ আর দিৎসার ডিবেট চলছে। ভালোবাসা কখনোই শরীর ছাড়া হয় না। অফকোর্স হয়। এমন অনেক মানুষ আছে যাদের প্রেম পূর্ণতা পায়নি, তারা একা থেকেছে, আজীবন ভালোবাসার মানুষের স্মৃতি আগলে থেকেছে, সেটাই তো ভালোবাসা। তার মানে কাউকে ভালোবেসে তার স্মৃতি নিয়ে নির্বাসনে চলে যাওয়াই ভালোবাসা? কি জানি, আমার তো মনে হয় না। যাকে ভালোবাসলাম তাকে জীবনের শেষ নিঃশ্বাস অবধি কাছে রাখার চেষ্টা করব না? একসাথে থাকবো না? ভালোবাসা মানেই তো ত্যাগ। ভালোর জন্য তাকে ছাড়া থাকতে হলেও সেটা তো ভালোবাসাই। ও সব নাটকীয় কথাবার্তা, বাস্তবে তেমনটা হয় না। আর তাছাড়া ভালোবাসা শুধু একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কি হয়? ভালোবাসা তো প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই থাকে। আর তাছাড়া এই শরীর ছাড়া ভালোবাসা ঠিক হয় না, হলেও আমি বিশ্বাস করতে পারবো না। তুই বিশ্বাস করিস বা না করিস, এটাই সত্যি। আচ্ছা, একটা এক্সাম্পল দিচ্ছি, মন দিয়ে শোন। একবার ভেবে দেখ, যার আত্মা রয়েছে অথচ শরীর নেই, চাইলেও সে নিজের সন্তানকে ছুঁতে পারছে না, শুধু দূরে দাঁড়িয়ে দেখছে। কারোর পোষা কুকুর কিংবা পাখি তাকে চারপাশে খুঁজছে, অথচ মানুষটা তাকে দেখেও তার মাথায় হাত বুলিয়ে দিতে পারছে না। কারোর স্বামী কিংবা স্ত্রী যে হয়তো জ্বরের ঘোরে পড়ে রয়েছে, সে চাইলেও তার মাথায় জলপট্টি দিয়ে দিতে পারবে না। আমার খুব প্রিয় কাছের মানুষের জন্মদিনে আমি চাইলেও তাকে তার প্রিয় খাবার রান্না করে খাওয়াতে পারবো না। তোর খুব কাছের প্রিয় মানুষ, আচ্ছা ধরে নে আমি, যখন দেখছিস কান্নায় ভেঙে পড়েছি, তুই চাইলেও ছুটে এসে আমাকে বুকে জড়িয়ে ধরতে পারবি না। এসবের জন্য তো শরীর প্রয়োজন। শরীরবিহীন তুই তোর প্রিয় মানুষের প্রতি স্নেহ, ভালোবাসা, আদর, যত্ন কিছুই অনুভব করতে পারবি না। শরীর আছে বলেই তো আমরা মায়ের আঁচলের গন্ধ পাই। প্রিয় মানুষ যখন আশেপাশে থাকে তার গায়ের গন্ধ আমাদের জানিয়ে দেয় তার উপস্থিতি। শরীর আছে বলেই তো প্রেমিক প্রেমিকার সৌন্দর্যকে নিয়ে কবিতা লিখতে পারে। শরীর আছে বলেই তো ছোট্ট মেয়ে বাবার পিছনে ভয় পেয়ে লুকিয়ে পড়তে পারে কিংবা মায়ের কোলে আশ্রয় নিতে পারে। শরীর আছে বলেই তো আমরা খুব প্রিয় মানুষের ছবি আঁকতে পারি, তার মুখাবয়ব তুলির টানে আমরা সাদা কাগজে ফুটিয়ে তুলি। কে, তাই তো সুন্দরী? দিৎসা একেবারে চুপ করে গেছে। দিৎসার চোখ ছলছল করছে। নীলাভ ক্ষমা প্রার্থীর মতন বলে উঠল, সরি, জন্মদিনে কাঁদিয়ে ফেললাম। আমি কি ভুলভাল কিছু বললাম? না, আমার ভুলটা ভাঙিয়ে দিলি, কি সুন্দর বুঝিয়ে দিলি আমাকে ভালোবাসা আর ভালোবাসার ছোঁয়ার গুরুত্ব। উফ বাপরে, ভয় পেয়ে গেছিলাম, সাংঘাতিক। এরকম যখন তখন ইমোশনাল হয়ে ভয় পাইয়ে দিস না। আমি তো ভাবলাম আমার ফাঁসি হতে চলেছে। নে এবার স্টার্ট কর, আমি তো হেরে গেলাম, দেখি এবার কার টার্ন। আবার বোতল ঘুরতে শুরু করলো। এবার বোতলটা থামলো আয়ান আর শৈরিতির মাঝে। শৈরিতি আমতা আমতা করে বলল, আমি মনে হয় পারবো না রে, তোরা খেল। ইজ্জত কা সওয়াল হ্যাঁ ভাই, আমি হেরে গেছি, তোকে তো জিততেই হবে। ওদের টপিক ছিল লাইফ। আয়ান আর শৈরিতি দুজনেই চুপ করে বসে। তারপর আয়ান বলে উঠল, আমার কাছে লাইফ ইজ জাস্ট ফর এনজয়মেন্ট। খাও পিওর জিও। শুধু এটুকুই জীবন? তা নয় তো কি, একটাই জীবন, সেটা কি আইসিইউতে শুয়ে থাকা পেশেন্টদের মতো কাটাবো নাকি? ঘুরবো, পার্টি করবো, লাইফ ইজ ফান। আয়ানের এই কথায় আরও 2-4 জন হেসে উঠে বুঝিয়ে দিল তারাও সহমত। শৈরিতি বিরক্তির স্বরে বলে উঠল, আই এম সরি টু সে, বাট লাইফ ইজ নট জাস্ট ফর ফান। তাহলে কি বাংলা সিরিয়ালের মতো ঘ্যান ঘ্যানে ব্যান ব্যানে? একেবারেই না। জীবনকে উপভোগ করার অনেক রকম পথ আছে, শুধু ড্রিঙ্ক করে পার্টি করলেই সেটাকে এনজয় করা বলে না। এসব ছাড়া এনজয় করা সম্ভব নাকি? একটু হুইস্কি ওয়াইন থাকবে, লাউড মিউজিক চলবে, তা না হলে মজা কিসের? মজা করতে জানতে হয়। আনন্দ মানে জানেন, বোঝেন? আসলে কি বলুন তো, আপনার দৃষ্টিভঙ্গির পরিসরটা অনেক ছোট। 4 দেওয়ালের বাইরে বেরিয়ে দেখুন। মানে? জীবনটা বাঁচতে জানতে হয়, জীবনকে ভালোবাসতে হয়।
হ্যাঁ নিশ্চয়ই, আমিও তো ভালোবাসি আমার জীবন, সে তো সবাই বাসে। তবে অতটা গুরুত্বপূর্ণ বিষয় নয় সেটা। আজ আছি কাল নেই, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। সেটাকে লক্ষ্যহীনভাবে বাঁচা উচিত। অত বাধ্যবাধকতায় জীবন কাটানো যায় না। উদ্দেশ্যহীনভাবে বাঁচা যায় না, জীবনে একটা লক্ষ্য থাকা দরকার। যেটা আজ আছে কাল নেই, তার আবার লক্ষ্য কি? একটাই জীবন, যা খুশি তাই করো, ব্যাস। আমি এটাই বুঝি। আপনার মতে যা খুশি তাই মানে পার্টি করে, নেশা করে, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাড়ি ফেরা, তাই তো? যদি তাই করে থাকি তাতে তো কারো ক্ষতি হচ্ছে না। পার্টি করে, নেশা করে গাড়ি চালিয়ে যখন বাড়ি ফেরেন, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন হারিয়ে ফেলবেন তো মূল্যবান জীবনটা। আরে আর আপনার কথা ছাড়ো, আপনার জন্য যদি অন্য কারোর জীবনটা চলে যায়? লাইফে রিস্ক না নিলে চলে? অত হিসেব করে জীবনে চলা যায় না। যদি কারোর অ্যাক্সিডেন্ট হওয়ার হয়, বাড়িতে বসেও হতে পারে। ভয় পেয়ে কি বাড়ি থেকেই বেরোবো না? আবার আয়ানের পক্ষের 2-4 জন হেসে আয়ানের পিঠ চাপড়ে দিল। দীপশা শৈরীতির কানের কাছে এসে ফিসফিস করে বলল, ওরা তো জিতে যাচ্ছে, একটা স্ট্রং পয়েন্ট বল। আচ্ছা, আপনার সব থেকে প্রিয় মানুষ কে? আমার মা। আর আপনার মায়ের? আমি নিশ্চয়ই, অবশ্য বাবাও প্রিয়। এমন একটা ইচ্ছে যেটা সুযোগ পেলে পূরণ করতে চাইবেন? মায়ের সঙ্গে একটা ট্রিপ, শুধু মা আর আমি যাব। ভগবান বিশ্বাস করেন নাকি নাস্তিক? করি। বেশ, যদি একদিনের জন্য সুযোগ পান ভগবানের কাছে কিছু চাওয়ার, যেটা চাইবেন সেটাই সত্যি হবে, তাহলে কি চাইবেন? মায়ের জীবন। আমি যতদিন বাঁচবো মা যেন ততদিন বেঁচে থাকে, ব্যাস। তাহলে শেষ অবধি জীবনটাই কিন্তু মূল্যবান, তাই তো? অযথা রিস্ক নিতে গিয়ে জীবনটা হারিয়ে ফেলবেন না যেন। আয়ান চরম বিরক্তিতে চুপচাপ উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তার সাথে সাথে নীলাভও উঠে গেল। এদিকে খেলাও শেষ। সেই দিন বাড়ি ফিরে আয়ান বিরক্তিতে সারা রাত ঘুমাতে পারেনি। বারবার আয়ানের মনে হয়েছে আজকে না গেলেই ভালো হতো। শৈরীতিকে প্রথম দেখে ভালো লাগলেও পরে কথাবার্তা শুনে একেবারেই ভালো লাগেনি আয়ানের। অত জ্ঞান দেওয়া আয়ানের মোটেও পোষায় না। মনে মনে সে বিরক্তি ভরে বলল, যে যার জীবন নিজের মতো কাটাবে। সবাইকে একরকম ভাবে জীবন কাটাতে হবে তার তো কোনো মানে নেই। ওরকম একঘেয়েমি জীবন কাটানো আমার দ্বারা সম্ভব নয়। রাত জাগা, পার্টি করা, লং ড্রাইভ, এসবই জীবনযাপনের স্টাইল। আয়ান মনে মনে ঠিক করে নিয়েছিল আর কখনো ওই শৈরীতি মিত্রের সঙ্গে দেখা হলেও কথা বলবে না। ওরকম বিরক্তিকর মানুষের সঙ্গে কথা বলা মানে সময় নষ্ট করা। নিজেকে অতিরিক্ত জ্ঞানী মনে করে মানুষকে ঝুড়ি ঝুড়ি জ্ঞানের বাড়ি শোনানোর যখন অতই ইচ্ছা, তাহলে তো আশ্রম খুলে বসলেই হয়। ওই শৈরীতি মিত্রর কথা অনুযায়ী জীবন কাটাতে গেলে জীবনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। যত সব ফালতু বোরিং চিন্তাধারা, বিরক্তকর। এইসব 7-5 ভাবতে ভাবতে সেদিন ঘুমিয়ে পড়েছিল আয়ান। তারপর মাস কয়েক পরে হঠাৎ একদিন কলেজ স্ট্রিটে দেখা শৈরীতির সঙ্গে। রিনি বায়না ধরেছিল কয়েকটা বই কিনতে যাবে, তাই ওর বায়না মেটাতে আয়ান ওকে নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু এসেই বিপদ। শৈরীতি আর দীপশা একটা দোকানে দাঁড়িয়ে নিজেদের মধ্যেই কথা বলতে ব্যস্ত। আয়ানকে যে ওরা দেখতে পায়নি সেটা বুঝলো আয়ান। আয়ান ওদের না দেখার ভান করে এড়িয়ে যাবে, ঠিক এমন সময় রিনি দৌড়ে গেল ওদের দিকে। আয়ান যেন আকাশ থেকে পড়ার মতো ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ওদিকে রিনি শৈরীতিকে পেছন থেকে গিয়ে ডাকল, ও শৈরীতি দি। শৈরীতিও রিনিকে দেখে বেশ উৎসাহে গল্প করতে শুরু করলো। আয়ান কিছুই বুঝতে পারছে না। মিনিট 5 পরে রিনি আয়ানকে ডাকলো, এই দাদা ভাই, এদিকে আয়। আয়ান এগিয়ে গেল ওদের কাছে। দীপশা আয়ানকে দেখে বলল, আরে আয়ানদা, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো, তুই? ওই মোটামুটি। কেন রে, কি হয়েছে? এই যে সে আমার বার্থডের পরে তোমার আর পাত্তা নেই। ভাবলাম তুমি হয়তো ভুলে টুলেই গেছো। আরে না না, ওরকম ব্যাপার নয়। সে তো দেখতেই পাচ্ছি। তোমার বোন আছে জানতাম না তো। শৈরীতি দি, এটা আমার দাদা ভাই, আর দাদা ভাই এটা শৈরীতি দি। আমাদের গানের স্কুলেই গান শেখে। আমার থেকে সিনিয়র,
আর আমার সবচেয়ে প্রিয় দিদি। রিনি শৈরীতিকে পেয়ে একেবারে গলা জড়াজড়ি শুরু করে দিয়েছে। আয়ানের যে কি বিরক্ত লাগছে কি আর বলবে। রিনিটা বাড়াবাড়ি শেষ নেই, এমনি হয় না আবার একেবারে প্রিয় দিদি, জ্ঞানের ভাণ্ডার কোথাকার। কিন্তু এখানে রিনিকে আর কি বা বলবে আয়ান? ওর প্রিয় দিদির বিরুদ্ধে যদি একটাও কথা বলে তাহলে দাদাভাইকে অস্বীকার করতে দুবার ভাববে না রিনি। দিৎসা বলে উঠল, তোমাকে আর পরিচয় করাতে হবে না রিনি, আমার বার্থডেতেই তো আলাপ হলো। আর শুধু আলাপ তো নয়, ভয়ানক আলাপ। কি তাই তো? ও তাই? তাহলে তো ভালোই হয়েছে। আজ আসি তাহলে, কাল দেখা হচ্ছে, টাটা। রিনি আর আয়ান হাঁটতে শুরু করলো। আয়ান কৌতূহলবশত রিনিকে জিজ্ঞাসা করলো, এই তোদের কাল দেখা হবে মানে? কাল কি? কি আবার গানের ক্লাস আছে। আচ্ছা দাদা ভাই, শৈরী দিদিকে তোর কেমন লাগলো? কেমন আবার? যেমন লাগার তেমন। উফ, ওটাই তো, কেমন? ফালতু। রিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে কোমরে হাত দিয়ে গম্ভীর মুখে আয়ানের দিকে তাকিয়ে বলল, ফালতু না জেনে একদম ভুলভাল বলবি না বলে দিচ্ছি। কার সম্পর্কে কি বলছিস জানিস? কেন? কোন দেবী? সরস্বতী। মানে? হ্যাঁ অবশ্য, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, কথাটা কিছু ভুল নয়। কেন? জ্ঞানের দেবী উনি, তাই জন্য। ওর মতো জ্ঞান তো আর কেউ দিতে পারবে না। কেন রে, তোকে আবার কি জ্ঞান দিল? তোকেও তো জানতে হবে না, তাড়াতাড়ি বাড়ি চল। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা রিনি এসে হাজির। আয়ান তখন সবেমাত্র জিম থেকে ফিরে স্নান সেরে বসে রয়েছে। রিনি দৌড়ে এসে আয়ানের দিকে একটা খাম বাড়িয়ে দিয়ে বলল, এই নে পাস। কিসের? আমাদের গানের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। আমি গান গাইছি, তুই যাবি কিন্তু। মানে হাট, এসব হবে না। আমি মাথা ফেটে মরে যাবো ওখানে গেলে। ওখানে কেউ যায়? 2-3 ঘন্টা হাঁ করে বসে থাকতে হবে, ইম্পসিবল আমার পক্ষে। মোটেও না, সব পসিবল। তুই না গেলে জেম্মা কি করে যাবে? মা যাবে বলেছে? যাবে তো। জেম্মা তোর গাড়িতে যাবে, আর আমিও। মা বাবার যেতে একটু লেট হবে। সে ঠিক আছে, আমি তোদের পৌঁছে দিয়ে চলে আসবো। 2 ঘন্টা ধরে ওখানে বসে থাকা সম্ভব নয় আমার পক্ষে। তোদের প্রোগ্রাম কবে? কটা থেকে কটা পর্যন্ত? কাল সন্ধে 6টায় শুরু, ওই 8:30 নাগাদ শেষ হয়ে যাবে আশা করি। আমরা একটু আগে যাব। আবার আগে কেন? আমি তো গান গাইবো, একটু আগে যেতেই হবে, ম্যাম বলেছেন। অনেক গেস্ট আসবে, তাদের ম্যানেজ করতে হবে তো, তাই। রিনি চলে গেল। পরের দিন ঠিক বিকেল 5টায় আয়ান ওর মা আর রিনিকে নিয়ে বেরিয়ে পড়ল। সেখানে পৌঁছে দেখল ফুল দিয়ে সাজানো গেটের উপর বড় বড় ফলকে লেখা সুরগীতি বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা। আয়োজনে সুরঞ্জনা ও সুরগীতির ছাত্রছাত্রীবৃন্দ। আয়ান ওদের নামিয়ে চলে আসবে, ঠিক তখনই মায়ের জোড়াজুড়িতে এক প্রকার নিমরাজি হয়েই আয়ান ভিতরে ঢুকল। আয়ান বরাবরই জেদি, কিন্তু তার চেয়েও 4 গুণ বেশি জেদি ওর মা। আর মায়ের ইমোশনাল ব্ল্যাকমেল এড়িয়ে যাওয়ার ক্ষমতা আয়ানের নেই। ভিতরে ঢুকে দর্শকদের বসার জায়গায় সেকেন্ড রোতে গিয়ে বসল আয়ান আর ওর মা। ঘড়ির কাঁটা 6টা পেরোতেই অনুষ্ঠান শুরু হলো। উদ্বোধনী সঙ্গীতের পর আরও 2-3 জনের পর রিনি উঠেছে গাইতে। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া গানটা রিনি গাইল। অনেক দিন পর আয়ান রিনির গান শুনল। অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। স্টেজ থেকে নেমে রিনি ছুটে এসে বলল, এই ঠিক করে গাইতে পেরেছি তো দাদা ভাই? বুকটা এখনো কেমন ধরাস ধরাস করছে। উফ, অত ভয় পাবার কি আছে? খুব সুন্দর গেয়েছিস। ভয় পাবো না?
সামনে কি বসে দেখেছিস? আয়ান উঁকি ঝুঁকি মেরে এদিক ওদিক দেখার চেষ্টা করলো। কে? রিনি এক্কেবারে সামনের রোতে বসে থাকা একজন মহিলার দিকে ইশারা করে বলল, আরে তনুশ্রী চক্রবর্তী। সে কে? তুই তনুশ্রী চক্রবর্তীকে চিনিস না? প্লেব্যাক সিঙ্গার, রিসেন্টলি যে মুভিটা রিলিজ করেছে ওই মুভির 2টো গান তো ইনিই গেয়েছেন। তুই কি রে দাদা ভাই? ও, এটাই সেই তনুশ্রী চক্রবর্তী? আরে আমি নাম জানি, অত ভালো করে তো দেখিনি, তাই চিনতে পারিনি আর কি। চামড়িস না তুই, ভালো গেয়েছিস রে। ঠিক আছে, আমি আসছি। রিনি চলে গেল। এবার নাম অ্যানাউন্স হলো শৈরীতি মিত্র। আয়ান একটু নড়ে চড়ে বসল। শৈরীতি স্টেজে উঠেছে। বেদানা রঙের ব্লাউজের সঙ্গে ধবধবে সাদা রঙের একখানা শাড়ি পরেছে শৈরীতি। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রঙে অদ্ভুত লাবণ্য চোখে পড়ার মতো। চুলের খোঁপায় আলতো করে জড়ানো জুঁই ফুলের মালা। টানা টানা চোখে রয়েছে ঘন কালো মেঘের মতো কাজল। দিত্রার জন্মদিনেও বেশ সুন্দর লাগছিল শৈরীতিকে, তবে আজকের মতো নয়। আজ যেন কেমন অন্যরকম, কত শান্ত, স্নিগ্ধ, কোমলতায় ভরা চেহারা, চোখের চাহনিতে কত স্বচ্ছতা। শানো রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বারে ঝরে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে গানটা গাইতে শুরু করলো শৈরীতি। রিনি দৌড়ে এসে আয়ানের পাশের চেয়ারে বসে পড়ল। আয়ান কিছু একটা বলতে গেলে রিনি হাতের ইশারায় থামিয়ে দিল। রিনি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শৈরীতির দিকে। গানটা শেষ হবার পর রিনি আবার উঠে পড়ল। আয়ান বলল, আবার কোথায় যাচ্ছিস? শৈরীতিদের কাছে। কি দারুণ গাইলো দেখলি? একেবারে মধুর মতো গলা। বল, কি সুন্দর নজরুল গীতি গায়। ওরকম সবাই গায়, অত মাতামাতি করার কিছু নেই। রিনি হুম করে মুখ বেঁকিয়ে চলে গেল। ওরকম সবাই গায় বললেও আয়ানের একবার যেন মনে হলো বেশ ভালোই তো গাইল। তারপরেই আবার আয়ানের মনে হলো গান অনেকেই গায়, এতে আহামরি কিছু নেই। আয়ানের স্কুলের বন্ধু বঙ্কাও তো বেশ ভালো গান গাইতো। সুরতাল একটু গোলমাল হতো ঠিকই, ও সবারই হয়, আর লাইন তো অনেকেই ভুল করে। ওগুলো বাদ দিলে বঙ্কা একেবারে ফাটাফাটি। ওই শৈরীতি মিত্রর এমন কি, জ্ঞানবতী জ্ঞানেশ্বরী। এসব ভাবতে ভাবতেই অনুষ্ঠান শেষ হয়ে গেল। তারপর খুব সাধারণভাবেই কেটে গেল 1.5 মাস। তারপর আয়ানের মা মারা যায়। দীর্ঘদিন মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত থেকেছে আয়ানের মা। দীর্ঘদিনের লড়াইয়ের অবসান ঘটল হঠাৎ একদিন মধ্যরাতে। আয়ানের বাবার তুলনায় মায়ের সঙ্গে বরাবরই একটু বেশি ভাব। মাকে হারিয়ে ফেলার ভয়ে আয়ানের মন ভারী হয়ে আসত। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে মানুষ চলা শিখে যায়। আয়ানও তাই শিখেছে। মা চলে যাওয়ার পর প্রায় 3 মাস কেটে গেছে। আয়ানের লাইফস্টাইলে খুব একটা পরিবর্তন আসেনি। কলেজের ফাইনাল ইয়ার এটা। কলেজ শেষ করে বাবার বিজনেস সামলানোর দায়ভার কাঁধে চাপতে চলেছে আয়ানের। বাবার কথায় সে দায়িত্ব নিতে রাজি হয়েছে আয়ান। মা বরাবরই চাইতো আয়ানকে দায়িত্বশীল দেখতে, সেটা হলো না। অবশ্য এটা অতটা আফসোসের বিষয় নয়। আয়ানের শুধু একটাই আফসোস, মায়ের সঙ্গে ট্রিপ প্ল্যানটা সাকসেসফুল হলো না। যতবারই প্ল্যান করেছে ততবারই মা অসুস্থ হয়ে পড়েছে, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। এরই মধ্যে একদিন রিনি এসে বলল, এই দাদা ভাই, একটু ভবানীপুর নিয়ে যাবি রে? কোথায়?
হরিশ পার্কের কাছে। কেন? শৈরীতিদির বাড়ি। বাবা, গানের স্কুলে গল্প করে স্বাদ মিটলো না, এবার একেবারে বাড়িতে? আরে না, শৈরীতিদির বার্থডে, আমাদের ইনভাইট করেছে। তোর সৈরীতি দিকে বল লোক পাঠাতে, তোকে নিয়ে যাবে। ও, তুই যাবি না তো? না। প্লিজ দাদা ভাই, তুই না দিয়ে এলে বাবা যেতে দেবে না। যেতে হবে না। প্লিজ চল না, দিয়েই চলে আসবি। আর ফেরার সময়? আনতে যাবি। রিনির আবদারে রাজি হয়েছিল আয়ান। বিকেল 5:30 নাগাদ শৈরীতির বাড়ির সামনে আয়ানের গাড়িটা থামল। রিনি সূর্যমুখী ফুলের তোড়া, চকলেট, নিজের হাতে আঁকা শৈরীতির একখানা ছবি ফ্রেম করে নিয়ে এসেছে উপহার হিসেবে। আয়ান কিছুক্ষণ বসে রইল গাড়িতে। রিনি বেল বাজিয়ে দাঁড়িয়ে রয়েছে। গেট খোলার পর রিনি ভিতরে ঢুকে গেলেই আয়ান গাড়ি স্টার্ট দেবে। ইতিমধ্যেই গেট খুলে বেরিয়ে এলেন একজন ষাটোর্ধ্ব ভদ্রলোক। সম্ভবত ইনি শৈরীতির বাবা। উনি বেরিয়ে এসে রিনির সঙ্গে কথা বলছেন দেখে আয়ান গাড়ির ভিতর থেকে চেঁচিয়ে বলতে গেল চলে যাওয়ার কথা। তখনই রিনি এগিয়ে এসে বলল, এই, তোকে কাকু ডাকছেন, আয়। আয়ান একটু অস্বস্তি অনুভব করল এবার। গাড়ি থেকে নেমে এসে দাঁড়াতেই ভদ্রলোক বাড়ির ভিতরে নিয়ে যেতে চাইলেন। আয়ান বারবার না বলার সত্ত্বেও তিনি আয়ানের নায়ের কোনো তোয়াক্কাই করলেন না। ভদ্রলোক সাংঘাতিক রাশ ভারী প্রকৃতির, দেখলেই মিলিটারি মনে হয়। বাড়িতে ঢুকে অবশ্য মনে হওয়াটাই সত্যি বোঝা গেল। ওনার পিছন পিছন রিনি আর আয়ান বাড়ির ভিতরে ঢুকল। ভদ্রলোকের কড়া হুকুম, আজ তার মেয়ের জন্মদিন, তাই কোনো মতেই আয়ান যেন খাওয়া দাওয়া না করে চলে না যায়। তারপর কথা শেষ করে তিনি সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন। মিনিট কয়েকের মধ্যেই শৈরীতি এসে ডেকে নিয়ে গেল উপরে দোতলার ঘরে। সেখানে ঘর ভর্তি ছেলেমেয়েরা রয়েছে, বেশিরভাগ সকলেই গানের স্কুলের ছেলেমেয়ে। শৈরীতি আয়ানকে সোফায় বসতে বলল, তারপর নিজেও বসল। রিনির গিফট দেওয়ার পর্ব শেষ হওয়ার পর রিনি ওর বন্ধুদের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়ল। শৈরীতি আয়ানকে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এই নিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আসলে আমি রিনিকে পৌঁছে দিতে এসেছিলাম আর কি। তোমার বাবা ভেতরে ডেকে নিয়ে এলেন। হ্যাঁ, ভালোই হয়েছে। আপনার অস্বস্তি লাগছে সেটা বুঝতেই পারছি। অচেনা লোকজনের মাঝে থাকতে সবারই বিরক্ত বোধ হয়। না না, সেরকম কোনো ব্যাপার নেই। আর তুমি একেবারে অপরিচিত তা তো নয়। অপরিচিত নই, কিন্তু বিরক্তিকর তো বটেই। আয়ান যেন আকাশ থেকে পড়ল। এ কি মনের কথা পড়তে পারে? মানে ফেস রিডার নাকি? মনে মনে বিরক্তিকর লাগে ঠিকই, তা বলে এভাবে বুঝে ফেলাটা অন্যায়। আয়ান একটু থমকে গিয়ে মৃদু স্বরে বলল, মানে? মানে আবার কি? আপনি যে আমায় খুব একটা পছন্দ করেন না সেটা আমি জানি। না মানে অত মানে মানে করার কিছু নেই। আপনি তো সত্যি কথা মুখের ওপর বলে দেন, তাই না? আর এটার বেলায় এত আমতা আমতা করছেন কেন? স্পষ্ট করে বলুন, আমাকে আপনার প্রচণ্ড বিরক্ত লাগে, অসহ্য লাগে। দেখো, বিরক্ত জানি না, তবে তোমার জ্ঞান দেওয়া ব্যাপারটা আমার পোষায় না। তবে আমি তোমাকে একটা জ্ঞান দিচ্ছি, শুনে নাও। হ্যাঁ, অযথা জ্ঞান খরচ করো না, জমিয়ে রাখো, কখনো হয়তো নিজেরই কাজে লাগবে। ওটা আমার অনেক আছে, খরচা করলেও শেষ হবে না। এই 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 তোমার কথাবার্তা ধরনটাই না বিরক্তকর, অসহ্য লাগে। এই জন্য আমি ভেতরে আসতে চাইনি। আমারও আপনাকে খুব একটা ভালো কিছু লাগে না। আমি আশাও করি না। আশা করেও লাভ নেই। এই ট্যানা ব্যাকা কথাগুলো কি না বললেই নয়? আচ্ছা, মুশকিল, আমি কি করলাম? সেদিনের কথাটা আবার তোলার কি দরকার ছিল? আমি কোথায় সেদিনের কথা তুললাম? আমি তো জাস্ট বললাম যে আপনি আমাকে সহ্য করতে পারেন না। তুমি সহ্য করার মতো? যারা স্পষ্ট কথা বলে, সত্যি কথা বলে, তারা কেউই সহ্য করার মতো নয়।
এই তোমার সঙ্গে তর্ক করে না সময় নষ্ট করার কোনো সময় আমার নেই, বিশ্বাস করো। এই আমি উঠলাম। কথাটা শেষ করেই আয়ান তড়াক করে উঠে দাঁড়িয়ে পড়ল। শৈরীতি সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি কিন্তু বাবাকে ডাকবো। এসেই যখন পড়েছেন, না খেয়ে কিছুতেই যাওয়া যাবে না। একদম ভয় দেখাবে না। ভয় কোথায় দেখালাম? একটা জেস্টার নেই? ভদ্রতাবশত না হয় কিছুক্ষণ থেকে খেয়ে তারপরেই গেলেন। ভদ্রতা? ওটা যে আমার নেই সেটা তো জানাই আছে তোমার। ঠিক আছে, কি ঠিক আছে? চলে যান, তাড়াতাড়ি যান, এক্ষুনি। এক্ষুনি তো থেকে যাওয়ার জন্য কাকুতি মিনতি করছিলে, এরই মধ্যে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগলে। আচ্ছা পাগল মেয়ে তো। কি বললেন? আমি পাগল? সেই প্রথম দিন থেকে দেখছি আপনার ব্যবহারটাই খারাপ। কার ব্যবহার খারাপ সেটা দেখাই যায়, কোথায় কি বলতে হয় সেটা সেন্সই তো নেই। ননসেন্স কোথাকার। আমার সেন্স নেই? নেই তো, ডিবেটের বদলে তো কলতলা ঝগড়া করে ফেললে সেদিন। ওটা ডিবেট ছিল? ডিবেট করেছো কখনো? বিরক্তকর ননসেন্স ফালতু দু চারটা জ্ঞান কপছে জিতে যাওয়া ধান্দা। উল্টো পাল্টা কথা বলবেন না বলে দিচ্ছি। দুজনের ঝগড়ার চোটে কখন যে বাকি সব ছেলেমেয়েরা চারপাশে ভিড় করে ওদের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে সেদিকে দুজনের লক্ষ্যই নেই। বেশ খানিকক্ষণ পরে ওরা বুঝলো সবাই হাঁ করে দেখছে। বাকিরা সে বিষয়ে তেমন একটা প্রশ্ন করার সাহস না করে নিজেদের মতো খাওয়া দাওয়া করে চলে গেল সেদিন। তবে রিনি বারবার মুচকে মুচকে হাসছিল, সেটা অবশ্য চোখ এড়ায়নি আয়ানের। বেশ কিছুদিন পরে রিনির সঙ্গে শৈরীতি আয়ানদের বাড়িতে এসেছিল। ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সামনে হঠাৎ করে শৈরীতিকে দেখে একটু যেন চমকে উঠেছিল আয়ান। এতটাই চমকে উঠেছিল যে পাশে রিনি দাঁড়িয়ে আছে সেটা লক্ষ্যই করেনি আয়ান। সেদিন অবশ্য শৈরীতির সঙ্গে ঝগড়া হয়নি। রিনির কাছে শৈরীতি আয়ানের বিষয় সমস্তটা শুনেছে। শৈরীতি বুঝেছিল যে দীৎসার জন্মদিনের দিন ডিবেটের সময় আয়ানের মায়ের উদাহরণ দিয়ে জীবনের মূল্য বোঝাতে গিয়ে অজান্তেই আয়ানকে সেদিন একটু কষ্ট দিয়ে ফেলেছে বোধহয়। যদিও সেটা আয়ান ভুলেই গেছে। এই সেদিনের নতুন ঝগড়া পুরনো ঝগড়ার রেখাকে আবছা করে দিয়েছে। এই প্রথম সেদিন আয়ানের সঙ্গে শৈরীতির এক প্রকার বন্ধুত্ব হয়ে উঠল, যদিও তার পুরো ক্রেডিট রিনির। আয়ানের বারবার মনে হচ্ছে ওর মায়ের ইমোশনাল ব্ল্যাকমেল করার সুপ্ত ট্যালেন্টটা রিনির মধ্যেও দিন দিন বেড়ে উঠছে। আর তার উদাহরণস্বরূপ একদিন আয়ান আর শৈরীতিকে নিয়ে মুভি দেখতে যাওয়ারও প্ল্যান করে ফেলেছে। রিনির সুপ্ত ট্যালেন্ট দিয়ে রিনি দুজনকে রাজিও করে ফেলেছে। অবশ্য ইদানিং শৈরীতি আর আয়ানের মধ্যে ভালো লাগার বীজ থেকে ভালোবাসা চারা গাছ রূপে বেড়ে উঠতে শুরু করেছে। ইদানিং ওরা সিনেমা দেখতে যায়, ছুটির দিনে কফি শপে বসে জমিয়ে আড্ডা দেয়। তবে এ সমস্ত কিছুর মধ্যেও ওদের ঝগড়া কিন্তু বহাল তবিয়তে চলছে। একদিন তো ময়দানে ওদের ঝগড়ার চোটে পাশ থেকে 2-3 জোড়া ছেলে মেয়ে হাঁ করে ওদের দিকে তাকিয়েছিল, মুচকি হেসেও ছিল বোধহয়। আয়ান আর শৈরীতি বেশ বসে বসে গল্প করছিল, ঠিক তখনই দূর থেকে ওদের চোখে পড়ে দীৎসা আর নীলাভকে। ব্যাস, আয়ান চমকে উঠে শৈরীতিকে বলে, এই সেরেছে, হয়ে গেল, ওই দেখো নীলাভ দীৎসা। এবার কি কি হবে? দেখলেই তো ব্যাস, কত প্রশ্ন করবে, কি কি বলবো তখন? দীৎসা জানে আমাদের মানে ব্যাপারটা? ধুর না, সেটাই তো। কি করি এবার? এক্ষুনি দেখলেই জিজ্ঞাসা করবে কি, কেন, কবে হলো, কেন বলিনি। ওদিকটা চলো, ওদিক থেকে ওরা এদিকে এলো, তার মানে ওদিকে হয়তো আর যাবে না। আয়ানের কথা মতো শৈরীতি আয়ানের সাথে পা মেলালো। ব্যাস, ওদিকে যেতেই বিপত্তি। সঙ্গে সঙ্গে কোয়েল আর শৈরিন একেবারে হাতে নাতে অ্যারেস্ট করলো। আয়ান আর শৈরীতিকে দাঁড় করিয়ে ফোন করে নীলাভ আর দীৎসাকে ডাকলো। তারপর সে যা সাংঘাতিক অবস্থা, আয়ান আর শৈরীতির ইন্টারভিউ পর্ব শেষ হবার পর, থাক তোরা প্রেম কর, তোদের আর ডিস্টার্ব করব না,
বলে সবাই যখন চলে গেল তখন আয়ানের চেহারা দেখবার মতো। আয়ান পালাবার পথ খুঁজে পাচ্ছে না। শৈরিতি রেগে আগুন। শৈরিতি বলে উঠল, বেশ ছিলাম ওদিকে, কি বুদ্ধির বাহার, এদিকে নিয়ে এসে কি কেলেঙ্কারিটাই করলে। জানো এর জন্য দিচ্ছে আমাকে কত কথা শোনাবে, ওকে আমি সব বলি, আর এটা বলনি তাই তো? বেশ, আমার কথা বলবে, বলবে আমি বলতে বারণ করেছি, ব্যাস। না, মোটেই নয়। তাহলে ভাববে আমি তোমার কথাই চলি, মোটেও নয়। ওসব ন্যাকামো আমার দ্বারা হবে না। তবে যা পারো করো। খুন করেছি নাকি যে লুকোবো? ওই যে গানটা আছে না, বেশ করেছি প্রেম করেছি করবই তো, এই গানটা গিয়ে শুনিয়ে দেবে। সবাই তো ঠাট্টাই আর কি, ভালো লাগে না, চুপ করো। এই কথা কথা এত সিরিয়াস হয়ে যাও কেন? আমি তোমার মতো নই, তাই। আমার মতো মানে? আমি আমি সিরিয়াস নই। ব্যাস আবার শুরু সেই ঝগড়া। এভাবেই চলে ওদের প্রেম। এই প্রেমের ভেলায় ভাসতে ভাসতে ওরা কাটিয়ে ফেলেছে বছর তিনেক। তিন বছর পর আয়ান এখন পুরো দস্তুর অফিসের কাজে ব্যস্ত, আর শৈরিতি ডাক্তারি পড়ছে তখনও। তারপর সেই প্রতিপক্ষ দিন এসে দাঁড়ালো ওদের সামনে। এক গধূলি বিকেলে ওদের চার হাত এক হলো। ওরা ঝগড়া, বন্ধুত্ব আর প্রেমের চৌকাঠ পার করে দাম্পত্যের নতুন ঘরে প্রবেশ করলো ওরা, যে ঘরে নতুন করে আলো জ্বলবে। সেই আলোয় ঝলমল করে উঠবে ওদের সংসার। বেশ ভালোই কাটছিল দিনগুলো, স্বপ্নের মতো। দুটো ভিন্ন মেরুর মানুষ একসাথে কাটাচ্ছিল দিন। তবে শৈরিতির হাজার চেষ্টাতেও আয়ানের লাইফস্টাইলে বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি। রিটায়ার্ড আর্মি অফিসারের মেয়ে হওয়ার সুবাদে শৈরিতি এক্কেবারে স্ট্রিক্ট। এদিকে আয়ানের কোনো হেলদোল নেই, ও ওর নিজের বানানো নিয়মেই চলে। শৈরিতি আর্লি রাইজার। ভোর 5:30 বাজলে বিছানা ওকে আর ধরে রাখতে পারে না। এদিকে আয়ান ঘুমোতে যায় ঘড়ির কাঁটা 3টের ঘর ছুলে তবেই। শৈরিতি ভোরে উঠে মর্নিং ওয়াক, যোগা, স্নান, গানের রেওয়াজ সমস্ত সেরে ফেলেছে। ঠিক তখন ঘুম ভাঙে আয়ানের। আয়ানের জীবনযাপনকে নিয়মে আবদ্ধ করার আপ্রাণ চেষ্টা করেছে শৈরিতি, আর সেই চেষ্টায় জল ঢেলে দিয়েছে আয়ান। মাসের পর মাস কাটাতে কাটাতে কেটে গেছে বছর কয়েক। উইকেন্ডে একদিন সন্ধ্যাবেলা শৈরিতি আর আয়ান বসে মুভি দেখছে। শৈরিতি আয়ানকে বলল, এই জানিস, সেদিন দিৎসার সঙ্গে দেখা হলো। তাই? কি বলছে? এর মধ্যে একদিন আসবে বলেছে। কবে? ফোন করে জানিয়ে আসবে, ওর ছেলের অন্নপ্রাশন, নিমন্ত্রণ করতে আসবে। ওর ছেলে কবে হলো? দূর, ওর ছেলে হলো, আমি তো তোকে ফোন করে বললাম, তখন তুই নর্থ বেঙ্গলে, মনে পড়েছে? ও হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট। ইস, সেই থেকে একবারও দেখতে যাওয়া হয়নি। একটা কিছু গিফট নিয়ে পুচকেটাকে দেখে আসা উচিত ছিল, বুঝলি? সেসবের দরকার নেই, আমি দেখেও এসেছি আর গিফটও দিয়েছি। কবে? আমাকে একবারও বললি না তো, আমিও তো যেতাম। বলেছিলাম, রেডি হয়ে বসেছিলাম, প্রায় 13 বার ফোন করেছিলাম, ধরিসনি, পার্টি করছিলিস তখন। শেষ অবধি আমি একাই চলে গিয়েছিলাম। কি? আমি? তারপর তো কিছু বলিসনি, আজকে বলছিস সেটা? কাকে বলবো? তুই যখন পরের দিন বাড়ি ফিরেছিলিস ততক্ষণ আমি বেরিয়ে গিয়েছি। তারপর রাতে আমি যখন ফিরেছি তখন আবার তুই। যাকে ছাড়ো। আই এম এক্সট্রিমলি সরি শৈরিতি। প্লিজ সরিটা বলিস না, একঘেয়েমি লাগে। কথাটা শেষ করেই উঠে গেল শৈরিতি। আয়ান সত্যি ভুল করে ফেলেছে, কিন্তু ও কি করবে? ওর দ্বারা এসব সম্ভব হয় না। আয়ান আবার গিয়ে শৈরিতির কাছে ক্ষমা চাইল। যদিও এই ক্ষমা চাওয়াতে কিছুই বদলাবে না, তবুও আজকের মতো এতেই নিষ্পত্তি হলো। এরপর আরও কিছুদিন কেটে গেল একই ছন্দে।
বিয়ের বছর সাথে কেটে যাওয়ার পরে শৈরিতি অন্তঃসত্ত্বা হলো। এত দীর্ঘ সময় লাগার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে বিশেষ কারণ আয়ানের বিশৃঙ্খল জীবনযাপন, যার কারণে শৈরিতি ফ্যামিলি প্ল্যানিং করতে গিয়েও বারবার পিছিয়ে এসেছে। তবে এই ছোট্ট প্রাণের আহ্বানে সবচেয়ে বেশি উৎসাহ আয়ানের। শৈরিতি যেন একটু চিন্তিত। আসলে শৈরিতি কখনোই চায়নি আয়ানের এমন বিশৃঙ্খল জীবনযাপন ওদের সন্তান দেখে বড় হোক। দেখতে দেখতে চলে এলো সেই দিন, যেদিন শৈরিতির কোল জুড়ে খেলা করছে ওদের ছোট্ট আইরিতি। ধীরে ধীরে বেড়ে উঠছে ওদের ছোট্ট মেয়ে আইরিতি। আর তত স্পষ্ট বোঝা যাচ্ছে অবিকল আয়ানের প্রতিরূপ। বাবার মতো ফর্সা, বাদামি চোখের মণি, এমনকি চোখের চাহনি থেকে হাসি, কথা বলা থেকে হাঁটা চলা, সমস্তটা এক্কেবারে এক। শৈরিতি মাঝে মধ্যেই আইরিতিকে উদ্দেশ্য করে বলে, মাসের পর মাস থাকলে আমারই মধ্যে, তারপর দিনের পর দিন, মাসের পর মাস, দিন রাত এক করে বড় করে তুলছি আমি। আর যত বড় হচ্ছিস তত পাপার মতো হয়ে যাচ্ছিস। দেখতে একরকম মানলাম, তা বলে স্বভাবেও এক। এত মিল হলেই তো মুশকিল। শোনো মাম্মা, পাপার মতো দুষ্টু হয়েও না কিন্তু। বছর 3.5 আইরিতি কিছু না বুঝেই মুচকি হাসে। এমনই একদিন শৈরিতিকে একটা গুরুত্বপূর্ণ কাজে দিন দুয়েকের জন্য কলকাতার বাইরে যেতে হবে। কিন্তু শৈরিতি আয়ানের ভরসায় মেয়েকে রেখে যেতে একটু দ্বিধাগ্রস্ত। আয়ানের উদাসীন স্বভাবের কারণেই। আয়ান শৈরিতিকে অনেক বুঝিয়ে আশ্বস্ত করল যে ও মেয়ের খেয়াল রাখতে পারবে। এই 2 দিন সমস্ত কাজ ফেলে রেখে ও শুধু আইরিতিকে সময় দেবে। আর তাছাড়া তিথিদি তো রয়েছেই। তিথিদি হলো বছর 35-এর একজন মহিলা, যে আইরিতির দেখাশোনা করে। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা অবধি থাকে তিথিদি। বছর 2 হলো তিথিদি আইরিতির সমস্ত কিছু খেয়াল রাখে। ইতিমধ্যেই আইরিতি আর তিথিদির মধ্যে বেশ ভালোই সখ্যতা লক্ষ্য করেছে শৈরিতি। শৈরিতি মেয়েকে তিথিদির সান্নিধ্যে রেখে নিশ্চিন্তে থাকতে পারে। সুতরাং আয়ানের কথায় তিথিদির উপর ভরসা করে আইরিতিকে ওদের কাছে রেখে বেরিয়ে পড়ল শৈরিতি। শৈরিতি গাড়িতে ওঠার সময় ভাবল মেয়েটা বোধহয় কেঁদে ভাসাবে, কিন্তু সে তো হলোই না। তার বদলে আয়ানের কোল থেকে হাত নেড়ে টাটা দিচ্ছিল শৈরিতিকে। শৈরিতি নিশ্চিত হয়ে চলল নিজের গন্তব্যে। এদিকে বাবা মেয়ের কাণ্ড দেখে তিথিদি তো নাজেহাল। শৈরিতির নিয়মের বেড়াজালে বেড়ে উঠছিল আইরিতি। এমনকি তিথিদি পর্যন্ত নিয়ম মেনে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। শৈরিতির আশেপাশে যারা থাকে তাদের সবাইকে ও নিজের মতন করে রুটিন মেনে চলতে শিখিয়েছে। ব্যতিক্রম শুধু আয়ান। কিন্তু আজ আইরিতিও সামিল হয়েছে আয়ানের সাথে। সারা বাড়ি এলোমেলো, অগোছালো। তিথিদি মনে মনে ভেবে নিল, এ যদি দিদিভাই দেখতো তাহলে কুরুক্ষেত্র হতো। গোটা একটা দিন কেটে গেল ছোট্ট আইরিতির মনে ছাড়া পাওয়ার আনন্দ। তবে সন্ধ্যা গড়িয়ে রাত হতেই আইরিতির বায়না শুরু। চিৎকার করে বাড়ি মাথায় করেছে আইরিতি। বারচারেক ভিডিও কলে শৈরিতির সঙ্গে কথা বলিয়ে আয়ান ওকে শান্ত করতে পারেনি। বেশ খানিকক্ষণ পরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে আইরিতি। আয়ান যেন একটু স্বস্তি পেল। শৈরিতিকে সুখবরটা দিয়ে ঘুমোতে যাবে, ব্যাস আবার শুরু। আবার প্যাঁ প্যাঁ সানাই বেজে উঠেছে। সারা রাত নানান কিছু করে মেয়েকে ভুলিয়ে রাখার বৃথা চেষ্টা করে চলেছে আয়ান। ও বাবা, ও বাবা, ও মা, না 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 না, ও মা না, কাঁদে না মা, ও মা, ও দেখো দেখো, ও দেখো ও দেখো ও দেখো ও দেখো, গাড়িটা নিয়ে আছি, এই তো মা, ও মা, ও মা, এই দেখো এই দেখো এই দেখো, চিপচি দেখো দেখো যাচ্ছে, ও মা দেখো দেখো, এই দেখো এই দেখো এই দেখো, এই দেখো, ওই পুতুলটা নিয়ে এসো, পুতুলটা নিয়ে এসো, এই দেখো এই দেখো, এই দেখো মন, এই দেখো। তারপর ভোরের দিকে দুজনেই ঘুমিয়ে পড়েছে। ফোনটা বেজে ওঠার শব্দে ঘুমে ব্যাঘাত ঘটল আয়ানের।
আয়ান তড়িঘড়ি ফোনটা রিসিভ করে ঘরের বাইরে চলে আসে। পাছে আইরিতির ঘুম ভেঙে যায়। ফোনের ওপার থেকে তিথিদি কাঁদো কাঁদো গলায় বলে, হ্যালো দাদা, আমি আজকে যেতে পারছি না, তুমি একটু সামলে নিও। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু হয়েছেটা কি? আমার মা নেই গো, হার্ট অ্যাটাক করেছে। একটু আগে ভাই ফোন করে বলল এখন আমাকে বাপের বাড়ি সেই বর্ধমান যেতে হবে। এ বাবা, আচ্ছা সাবধানে যেও, কোনো দরকার হলে ফোন করো আমাকে। মামনিকে দেখে রেখো, উষ্ণ গরম জলে স্নান করাবে, ওর না হলে ঠান্ডা লেগে যায়। আমি রাখছি। কথাটা শেষ করে ফোনটা রাখলো আয়ান। খবরটা শুনে একটু খারাপ লাগলো আয়ানের। আয়ান ভালো করেই জানে মা হারানোর কষ্ট। যাকে কি আর করা যাবে, এই তো জীবনের নিয়ম। তারপর ঘুম ভেঙে গেল আইরিতির। ওর সাথে যুদ্ধ করে আয়ানের দিনটা কেটে গেল। অনেক কষ্টে ঘুম পাড়ানো গেছে আইরিতিকে। এতক্ষণে আয়ান একটু নিশ্চিন্ত। দুপুর তখন 2টো। আয়ান স্নান করতে গেছে। আয়ানের স্নানের সময় বরাবরই অনিশ্চিত। কোনো কোনো দিন 2-3 বারও স্নান করে নেয়, আবার কখনো কখনো মাঝরাতেও। আর স্নান করতে যাওয়া মানেই মিনিমাম 2 ঘন্টা, ম্যাক্সিমামটা আন্দাজ করে নেওয়া যেতেই পারে। সেদিনও তাই হলো। আয়ান স্নান করছে। বাথরুমের বাইরে থেকে শোনা যাচ্ছে ওয়েস্টার্ন মিউজিক। ঘড়ির কাঁটা তখন 3:30 টপকেছে। আইরিতির ঘুম ভেঙে যায়। বেশ খানিকক্ষণ বসে বসে কাঁদার পর বিছানা থেকে নেমে ঘরের বাইরে চলে আসে ও। এদিক ওদিক তাকিয়ে ডাইনিং টেবিলের কাছে যায়। তারপর চেয়ারের সাহায্যে ডাইনিং টেবিলের উপরে উঠে বসে। ফল কাটার ছুরিটা হাতে তুলে নেয় আইরিতি। টেবিলের উপরে থাকা ফ্রুট বাস্কেটের মধ্যে থেকে একটা টকটকে লাল আপেল তুলে নেয়। তারপর ছুরি দিয়ে আপেলটাকে কাটার আপ্রাণ চেষ্টা করতে থাকে। আসলে রোজ ঘুম থেকে এ সময় ওঠার পরে তিথিদি ফল কেটে এভাবেই ওকে খাইয়ে দেয়। সেজন্যই ছোট্ট আইরিতি অবুঝের মতো ফল কাটতে বসেছে। আর তাতেই বিপত্তি। ছোট্ট আইরিতির নরম তুলতুলে হাতের আঙুল কেটে যায়। আপেলের গা বেয়ে গড়িয়ে পড়ে রক্ত। ঠিক তখনই শৈরিতি এসে ওর হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। বেশ কিছুক্ষণ পর আয়ান বাথরুম থেকে বেরিয়ে দেখে শৈরিতি আইরিতির হাতে মলম লাগিয়ে দিচ্ছে আর কেঁদে চলেছে আইরিতি। আয়ান কাছে এসে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে, এত রক্ত? শৈরিতি আয়ানের কথার কোনো উত্তর না দিয়ে নিজের কাজ করে চলেছে। আয়ান আইরিতির হাতটা ছুঁয়ে দেখতে গেলে শৈরিতি এক ঝটকায় আয়ানের হাতটা সরিয়ে দেয়। তারপর আইরিতিকে নিয়ে ঘরে চলে যায়। বেশ কিছুক্ষণ পর আয়ান ঘরে ঢুকে দেখে আইরিতি ঘুমিয়ে পড়েছে। আয়ান শৈরিতিকে বলে, এসব কখন হলো? কখন হলো সেটা তো তোর জানার কথা নয়। সরি। প্লিজ, এই একঘেয়ে কথাটা আর শুনতে পারছি না। একটু বোঝার চেষ্টা কর, আমি স্নানে গেছিলাম। কখন? 2টো নাগাদ। আমি তোকে কতবার ফোন করেছি তুই জানিস? না, খেয়াল করিনি। এতটা কেয়ারলেস কোনো মানুষ হতে পারে? আমি বলছি তো সরি। সরি? না না, তুই সরি বলিস না, ভুলটা আমারই। তোর মতন মানুষের কাছে আমি আমার মেয়েকে রেখে গেছিলাম। ও আমারও মেয়ে শৈরিতি। তাই? সিরিয়াসলি? তোর মনে আছে? এভাবে বলিস না প্লিজ। কি করেছিস তুই মেয়ের জন্য? এমন একটা কিছু বল যেটা তুই করেছিস মেয়ের জন্য, জাস্ট একটা। পারবি না। মেয়েটা কি করে এতটা বড় হয়ে গেল সেটাই তুই জানিস না। আর আজকে যদি কিছু একটা হয়ে যেত কি করতাম? ছুরিটা দিয়ে যদি হাতের শিরাটিরা কিছু একটা কেটে ফেলতো তখন বল কি করতিস? আমাকে তিথিদি ফোন করেছিল সকালে, আমি ভাগ্যিস ঠিক সময় এসে পড়েছি, নইলে
নইলে কি হতো? আমি কি করব বল, ওকে তো ঘুম পাড়িয়ে গিয়েছিলাম। ব্যাস, এইটুকুই, এইটুকুই দায়িত্ব শেষ। তারপর তুই ভালো করে জানিস ও কতটা ছটফটি। ও একটা না অনেকক্ষণ ঘুমোয় না। অবশ্য এই সব এত কিছু তুই জানবি কি করে? কোনোদিন তো দুধের বোতলটুকুও মুখে ধরিসনি। তোর জন্য আমার গোটা জীবনটা তছনছ হয়ে গেছে। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। আমারই ভুল, তোকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তোর মতো মানুষের সঙ্গে এক ছাদের তলে থাকা যায় না। দিনের পর দিন সমস্ত কিছু সহ্য করে আমি থেকেছি, কিন্তু তুই একটু সহ্যালি না। আজকে তোর জন্য আমি আমার মেয়েটাকে হারাতে বসেছিলাম। তোর তো তাতেও কিছু যায় আসে না, তাই না? মুখ সামলে কথা বলবি। আমাকে তুই দয়া করে বিয়ে করেছিস? কে বলেছিল করতে? আমাকে যখন সহ্যই করা যায় না, কেন পড়ে থাকলি এতদিন? বেরিয়ে যাসনি কেন? বেরিয়ে যাব মানে? এত বড় কথা বলছিস? সত্যি আমার বেরিয়ে যাওয়া উচিত ছিল। আমি শুধু বোকার মতন পড়ে থেকেছি। দায়িত্ব জ্ঞানহীন অমানুষ একটা আমার জীবনটা শেষ করে দিয়েছিস, শেষ করে দিয়েছিস। সমস্ত কিছু আমি একা হাতে ম্যানেজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আজকে আমার মেয়েটা তোর জন্য মরে যেত। মেয়েটা আমারও, ভুলে যাস না। আর কি সেই থেকে বলে যাচ্ছিস আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি? আর তুই যে কথায় কথায় আমাকে ছোট করিস, অপমান করিস। পৃথিবীর সব থেকে দায়িত্বশীল মানুষ তুই, সব থেকে ভালো মানুষ তুই, সমস্তটা ঠিক করছিস তুই, যত ভুল সব আমার। বারবার প্রত্যেকটা কথায় বুঝিয়ে দিয়েছিস আমি তোর অযোগ্য। আমার কোনো যোগ্যতাই নেই তোর মতো মহান মানুষের সঙ্গে থাকার। সমস্ত ডিসিশন তুই নিয়েছিস। আমার কথার কোনোদিন কোনো দামই ছিল না তোর কাছে, আর আজকেও নেই। কি বলি? আমি একা ডিসিশন নিয়েছি? হ্যাঁ, নিতে বাধ্য হয়েছি। তুই কোন ডিসিশনটা ঠিক নিয়েছিস আজ অব্দি? একটাও না। নিজের লাইফস্টাইলটা তাহলে এরকম হতো না। আমাকে বাধ্য হয়ে প্রত্যেকটা ডিসিশন নিতে হয়েছে, সব আমাকে একা সামলাতে হয়েছে। তুই কি করেছিস? হ্যাঁ, কি পেয়েছি আমি তোর থেকে? আমাকে তুই কথা বলতে দিসনি। বারবার প্রমাণ করার চেষ্টা করে গেছিস তুই ঠিক আর আমি ভুল। আমি যাই করি সব ভুল। আর তুই তো ভগবান, তোর ভুল হতেই পারে না। এমনকি তোর বাবা মাও আমাকে অপমান করে গেছে। বাবা মা তোকে অপমান করেছে? হ্যাঁ, করেছে। আইরিতির অন্নপ্রাশনের সময় লোককে ডেকে ডেকে দেখাচ্ছিল আর বলছিল এই সব তো করেছে সৈরিতি, একাই তো সব ওকে করতে হয়, ও একাই সামলায়। আয়ন হলে ওকে আর দেখতে হতো না, সংসার শিখেই উঠতো। কেন কেন এভাবে আমাকে সবার সামনে ছোট করবে? কেন বলতে পারিস? ভুল তো কিছু বলেনি। তুই কি করেছিস? সব তো আমিই সামলেছি। সেটা আমাদের নিজেদের ব্যাপার। বাইরের লোক কেন এতে ইন্টারফেয়ার করবে? ও, বাইরের লোক কে? বাবা মা? তোর বাবা মা হলে তুই বাইরের লোক বলতে পারতিস। তুই এখন আমার বাবা মাকেও অপমান করবি? দেখেছিস, আবার আমার ভুল ধরতে শুরু করেছিস। হ্যাঁ, বেশ করেছি, অপমান করেছি, বেশ করেছি। আমি তোকে অপমান করেছি, তোর বাবা মাকে অপমান করেছি, বেশ করেছি, আবারও করব। তোর সঙ্গে এক ছাদের তলায় থাকা আমার পক্ষে সম্ভব নয়। তুই একটা অমানুষ। হ্যাঁ, তো বেরিয়ে যা না। কে বলেছে থাকতে আমার সাথে? আছিস কেন? তুই ছাড়াও আমি বাঁচতে পারবো, বরং ভালো থাকবো আরো। দম আটকে আসে আমার। এটা বাড়ি না বোর্ডিং স্কুল আমি বুঝতে পারি না। প্লিজ প্লিজ চলে যা তুই এখান থেকে। ভালো থাকবি তুই? আমি চলে গেলে ঠিক আছে, আমিও দেখবো কেমন থাকিস। হ্যাঁ, চলে যা, কিন্তু আমার মেয়ে আমার কাছেই থাকবে। তুই ভাবলি কি করে আমি ওকে তোর দায়িত্বে রেখে যাব? আমার মেয়ের দায়িত্ব আমি নিতে পারবো না, পারবি না। কেন? কেন জানতে চাইছিস? কারণ তুই দায়িত্ব নিতে অক্ষম, অযোগ্য। শৈরিতি ঘুমন্ত মেয়েটাকে কোলে নিয়ে বেরিয়ে গিয়েছিল সেদিন। আয়ান বসেছিল জানালার পাশে। ঝমঝম করে বৃষ্টি নেমেছিল সেদিন। বৃষ্টির ঝাপটা এসে ভিজিয়ে দিচ্ছিল আয়ানকে। দাদা ভাই, এই দাদা ভাই। রিনির ডাকে দীর্ঘদিনের স্মৃতির অতল থেকে বর্তমানে ফিরে এলো আয়ান। রিনি বলে উঠল, কি রে, বসে বসে ভিজছিস কেন? জানালাটা বন্ধ করতে পারিসনি? বৃষ্টির ঝাপটায় আধ ভেজা আয়ান। বৃষ্টির জলে মিশে গেছে ওর চোখের জল।
তাই বোধহয় রিনির কাছে ধরা পড়েনি আয়ান। রিনি জানালা বন্ধ করে দিল, তারপর একটা টাওয়াল এনে আয়ানের হাতে দিয়ে বলল, এই নে, মুছে নে। ইস, কত ভিজে গেছিস। কটা বাজে রে? 9টা বাজে। তোকে খেতে দিয়ে দি? না, পরে। আইরেতি কি করছে রে? ও এখানে কোথায়? ও তো ভবানীপুরে, শৈরী দিদির বাবা মায়ের কাছে। আজকে যখন এসেছিল অনেকবার তো বললাম যে এই 2 দিন আমি আছি, ও এখানে থাকুক, কিন্তু ওরা বলল না, তাই আমিও আর জোর করিনি। ও ঠিক আছে। আচ্ছা দাদা ভাই, তোরা কতদিন ধরে সেপারেটেড? তোকে কি বললো? সে যেই বলুক, বল না। 1 মাস। এ দাদা ভাই, একটা কথা বলবো? বাচ্চাটা তোর কাছে থাকবে না কখনো? না, কেন? তুই তো ওর বাবা। আমি ওর দায়িত্ব নিতে পারবো না। কিন্তু কেন? আমি অযোগ্য। হ্যাঁ, অযোগ্য আমি। রিনি চোখের জলটা মুছে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আয়ান শৈরীতির ছবিটা বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে থাকলো, চিৎকার করে বলল, অযোগ্য আমি ভালো নেই শৈলীতে, আমি ভালো নেই, আমি ভালো থাকতে পারলাম না। তুই ঠিক আবার তুই ঠিক হয়ে গেলি। তুই বলেছিলিস আমি অক্ষম। হ্যাঁ, আমি সত্যিই অক্ষম। আমি ভালো থাকতেও অক্ষম, কারণ তুই নেই। তুই ছাড়া আমি ভালো নেই। তুই সেদিন চলে যাওয়ার পরেও আমি বুঝিনি তুই ডিভোর্স পেপার পাঠিয়েছিলি। আমি নির্দ্বিধায় সাইন করে দিয়েছি, কিন্তু আজ তোকে একবারের জন্যই হারিয়ে ফেললাম। কেন এরকম হলো? কেন আমাদের মেয়েকে কে সামলাবে? তুই ছাড়া কে সামলাবে? শরীরে কে সামলাবে? বাইরে ঝড় উঠেছে, বাজ পড়ার শব্দ শোনা যাচ্ছে। দূর থেকে শৈরীতির গাওয়া সেই গানটা যেন ভেসে আসছে আয়ানের কানে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি চড়ে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। প্রবল ঝড় বৃষ্টি আর বাজ পড়ার শব্দে চাপা পড়ে যাচ্ছে আয়ানের আর্তনাদ। দুটো ভিন্ন মেরুর মানুষ ভালোবাসার বেড়াজালে আবদ্ধ হয়েও জেদের কাছে হেরে গিয়েছিল সেদিন। আলাদা হয়েও এক অদৃশ্য সুতোর বন্ধনে আবদ্ধ হয়েছিল ওরা, যে বন্ধন ছিন্ন করে অয়নকে একা করে দিয়ে চলে যেতে হলো শৈরীতিকে।
আপনারা শুনছিলেন সংযুক্তা সিংহ রায়ের কলমে একটি দুর্দান্ত লেখা অযোগ্য। সূত্রধর ও গল্প পাঠে আমি রূপম, রিনি দেবস্মিতা, আয়ান দিব্যেন্দু, শৈরীতি কাব্যশ্রী, অফিসার বাপি নীলাভ অভিক, কোয়েল রনিতা, দীৎসা বর্ণালী, তিথিতি দুর্বা। যাই হোক, আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানান কমেন্ট বক্সে। আর তাহান টেলস অফ বেঙ্গলের পাশে থাকুন নতুন গল্প পেতে। ধন্যবাদ।